তাই খলিফা উমর ডাক দিলেন, ঘরের ভিতরে কে আছো, দরজা খুলো। তখন একটা মহিলা দরজা খুলল। দরজা খোলার পরে খলিফা উমর সেই মহিলাকে জিজ্ঞাসা করলেন, এই বাচ্চারা কারা, এরা খাওয়ার জন্য কাঁদতেছে, তুমি খানা দেও না কেন? আর চুলার মধ্যে কি ডেগে কি বসাইয়া রান্না করতেছ, রান্না হয় না কেন? জবাব দেওয়ার আগে মহিলা বলল, আমি শুনেছি উমর এই দেশের প্রধান শাসনকর্তা সাব্যস্ত হয়েছে। আমার মনে হয় উমর এই দেশের শাসনকর্তা হওয়ার অযোগ্য। সে যদি যোগ্য শাসনকর্তা হতো। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। এ মর্মে একটা ঘটনা আলোচনা করা যায়, সেটা হলো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন, সাথে খাওয়ার মতো কিছু ছিল না। তখন তিনি আল্লাহর রাসূলের দ্বিতীয় খলিফা, রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্রের প্রধান শাসনকর্তা। রাসূল যতদিন মদিনায় হিজরত করে যাওয়ার পর, রাষ্ট্র প্রতিষ্ঠা করার পর রাসূল দুনিয়াতে আরো 10 বছর অবস্থান করেছিলেন। সেই 10 বছর রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্রের প্রধান শাসনকর্তা ছিলেন রাসূল নিজে। রাসূলের ইন্তেকালের পর রাসূলের প্রতিষ্ঠিত এই রাষ্ট্রের শাসনকর্তা হিসাবে রাসূলের স্থলাভিষিক্ত সাব্যস্ত হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। এই স্থলাভিষিক্ত বাংলা শব্দটা যে মর্ম বুঝাবার জন্য ব্যবহৃত হয়, কুরআন হাদিসের ভাষায় ওইটাকেই খলিফা বলা হয়। আবু বকর ছিলেন রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্র পরিচালনার বেলায় রাসূলের স্থলাভিষিক্ত, এর মানে হইল রাসূলের খলিফা। আবু বকর ছিলেন রাসূলের প্রথম খলিফা, আর হযরত উমর ছিলেন রাসূলের দ্বিতীয় খলিফা। রাসূলের দ্বিতীয় খলিফা উমর যখন এই বিশাল রাষ্ট্রের প্রধান পরিচালক নিযুক্ত ছিলেন, তখন উমরের শাসিত দেশটা ছিল প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান। বাংলাদেশের সমান একটা দেশ ছিল না, ভারতের সমান, পাকিস্তানের সমান, আফগানিস্তানের সমান, ইরানের সমান, ইরাকের সমান নয়। উমরের শাসিত দেশটা ছিল প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান। এই বিশাল সাম্রাজ্যের প্রধান শাসনকর্তা হওয়া সত্ত্বেও হযরত উমর এত সাদা সিধা চাল চলন ছিল তার জীবনে যে যারা আগের থেকে তাকে চিনত না, তাকে দেখলে তার সাদা সিধা চালচলনের দ্বারা সে কল্পনাও করতে পারত না যে এই লোকটা অর্ধেকটা পৃথিবী শাসন করে। বুঝে থাকলে বলুন, খলিফা উমর বিশাল সাম্রাজ্যের শাসনকর্তা হওয়া সত্ত্বেও জাঁকজমকপূর্ণ চালচলন ছিল না অস্বাভাবিক সাদাসিধা? অস্বাভাবিক সাদাসিধা ছিল। তার দেশ শাসনের পদ্ধতির একটা ঘটনা আছে, সেটা হলো উমর রাসূলের দ্বিতীয় খলিফা সাব্যস্ত হওয়ার পরে তিনি রাত্রিবেলা ঘোরাফেরা করে জনসাধারণের অবস্থা তদন্ত করতেন, কে কি অবস্থায় আছে। রাষ্ট্রের যে দায়িত্ব আছে তার প্রতি সেই দায়িত্ব পালন করা হইল কিনা, রাষ্ট্রের কাছে দেশের জনগণের যে অধিকার আছে সেই অধিকার পাইল কিনা, এটা যাচাই করার জন্য ঘোরাফেরা করতেন, তদন্ত করতেন। এমত অবস্থায় খলিফা উমর এক রাত্রে ঘোরাফেরা করতে করতে এক কুঁড়ে ঘরের সামনে গিয়া দেখলেন ঘরের দরজা জানালা বন্ধ, ঘরের ভিতরে কয়েকটা শিশু বাচ্চা কান্নাকাটি করতেছে, মায়ের কাছে খানা চাইতেছে।
আর মা চুলার মধ্যে ডেক বসাইয়া জাল দিতেছে আর বলতেছে তোমরা ঘুমাও, খানা তৈরি হলে পরে তোমাদেরকে ঘুম থেকে জাগাবো, তারপরে খাওয়াবো। দীর্ঘক্ষণ এই অবস্থা দেখতে দেখতে হযরত উমরের মনে সন্দেহ জাগলো যে এতক্ষণ তো লাগে না খানা পাক করতে, কি পাক করে, কেন এদেরকে মিশামিশি সান্ত্বনা দিতেছে। তাই খলিফা উমর ডাক দিলেন, ঘরের ভিতরে কে আছো, দরজা খুলল। তখন একটা মহিলা দরজা খুলল। দরজা খোলার পরে খলিফা উমর সেই মহিলাকে জিজ্ঞাসা করলেন, এই বাচ্চারা কারা, এরা খাওয়ার জন্য কাঁদতেছে, তুমি খানা দেও না কেন? আর চুলার মধ্যে কি ডেগে কি বসাইয়া রান্না করতেছ, রান্না হয় না কেন? জবাব দেওয়ার আগে মহিলা বলল, আমি শুনেছি উমর এই দেশের প্রধান শাসনকর্তা সাব্যস্ত হয়েছে। আমার মনে হয় উমর এই দেশের শাসনকর্তা হওয়ার অযোগ্য। সে যদি যোগ্য শাসনকর্তা হতো তাহলে আমার পরিবারে আমার স্বামী ছিলেন একমাত্র উপার্জনকারী। আমার স্বামীর উপার্জনের দ্বারা আমাদের পরিবারের লালন পালন হইতো, ভরণ পোষণ হইতো। ইদানিং আমার স্বামী মারা যাওয়ার কারণে আমার পরিবারে উপার্জনের যোগ্য কোনো মানুষ নাই। আমি বিধবা মহিলা, আমিও ক্ষুধার্ত, আর আমার এই কয়েকটা এতিম বাচ্চা এরাও ক্ষুধার্ত, অথচ আমার ঘরে খানা নাই। উমর যে রাসূলের খলিফা হইল, আমার মতো বিধবা মহিলার খানার অভাবে আমি ক্ষুধার তাড়নায় কষ্ট করতেছি, আমার এতিম বাচ্চারা ক্ষুধার কারণে কষ্ট করতেছে, এই খবরটা যে উমর নিল না, সেই উমর রাসূলের খলিফা হওয়ার যোগ্য নয়। তোমার মতো মুসাফির যে আমার খবর নিতে আসছো, আমার মনে হয় তুমি ছিলে রাসূলের খলিফা হওয়ার যোগ্য। এই কথা শুনে খলিফা উমর তার গুলামকে সাথে নিয়ে খাদ্য গুদামে ঢুকলেন। সরকারি খাদ্য গুদামে ঢুকে গুলামকে বললেন, আটার বস্তা আমার ঘাড়ে উঠাই দাও। গুলাম বলল, আমার মতো গুলাম আপনার সাথে থাকা অবস্থায় আটার বস্তা আপনার মতো খলিফাতুল মুসলিমিন, দেশের প্রধান শাসনকর্তার ঘাড়ে উঠাইয়া দেব, এটা কেমন কেমন কথা? খলিফা উমর গুলামকে জিজ্ঞাসা করলেন, কাল হাসরের মাঠে আল্লাহ যদি প্রশ্ন করেন যে খলিফা উমরের দেশের একটা বিধবা মহিলা তার এতিম বাচ্চাকে নিয়ে রাত্রে খানার অভাবে পেটের খিদায় কষ্ট করছিল কেন, তাহলে জবাব কি তুমি দেবে না আমার দিতে হবে? গোলাম বলে, না হুজুর, এমন প্রশ্ন আল্লাহ করলে তো জবাব আমি দেব কেন, জবাব আপনাকেই দিতে হবে। তখন খলিফা ওমর গোলামকে বললেন, তাহলে প্রমাণ হলো যে দায়িত্বটা তোমার নয়, দায়িত্বটা আমার। আমার দায়িত্বটা আমাকেই পালন করতে দাও। গোলাম খলিফা ওমরের সাথে তর্কে হেরে গেল, আর কোনো কথা বলতে না পেরে বাধ্য হয়ে আটার বস্তা গোলাম খলিফা ওমরের ঘাড়ে উঠে। খলিফা ওমর আটার বস্তা ঘাড়ে নিয়ে চলছেন লেবারের মতো, আর গোলাম খালি হাতে খলিফা উমরের সাথে চলেছে নবাবের মতো। দুইজন বিধবার বাড়িতে গেলেন, আটার বস্তা নামালেন, আটা খুললেন, বিধবা মহিলার দ্বারা রুটি তৈরি করালেন, এতিম বাচ্চাদেরকে ঘুম থেকে জাগালেন, রুটি শেখাইয়া বাচ্চাদেরকে খাওয়াইয়া তাদের মুখে হাসি ফুটাইয়া ফিরার সময় বিধবা মহিলাকে বললেন, আগামীকাল অফিসের টাইমে তুমি খলিফা উমরের অফিসে যাইবে, সেখান থেকে তোমার এবং তোমার এতিম বাচ্চাদের ভাতা বরাদ্দ করে দেওয়া। কথা মতো বিধবা মহিলা পরের দিন খলিফা উমরের দরবারে গিয়া দেখে গত রাত্রে যেই লোকটার কাছে অভিযোগ করে বলেছিল খলিফা উমর মহিলা দেখলো গত রাত্রে যেই লোকটার কাছে খলিফা উমরের বিরুদ্ধে অভিযোগ করেছিল
যে খলিফা উমর খলিফা হওয়ার যোগ্য না, তোমার মতো মুসাফির খলিফা হওয়ার যোগ্য। উমর খলিফা হইয়া আমার মতো বিধবা নারীর খবর নিল না, এতিম বুকা বুকা এতিমদের খবর নিল না, এই উমর খলিফা হওয়ার যোগ্য নয়। তুমি মুসাফির আমাদের খবর নিতে এসেছ, তুমি ছিলে রসুলের খলিফা হওয়ার যোগ্য। এই অভিযোগ যেই লোকটার কাছে করেছিল, বিধবা মহিলা গিয়া দেখে এই লোকটাই খলিফা। এই ছিল খলিফা ওমরের দেশ শাসন পদ্ধতির একটা অংশ। এই রকম শাসনকর্তা যেই দেশে থাকবে, এই দেশের সরকার মরবে ঘি খাইয়া আর জনগণ মরবে না খাইয়া। এই অবিচার, এই জুলুম, এই অত্যাচার এমন দেশে হতে পারে না।